হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? তো তোমরা যারা 2024 অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকের বিইউপি ফ্রি ফাউন্ডেশন কোর্সের বাংলা 2 নং ক্লাসটি বা 2 নম্বর ক্লাসটি নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সবার প্রিয় লিওন ভাইয়া। তোমরা যে যেখান থেকে জয়েন করছো একটু কাইন্ডলি সবাই জানাবা কোথা থেকে জয়েন করছো, এবং তোমার যারা বন্ধু আছে যারা ফেসবুকে ঘুরে ঘুরে সময় ব্যয় করছে তাদেরকে একটু মেনশন করে দাও এবং সবাইকে ক্লাসে আনো। এবং আমরা বিইউপির খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, এবং যে প্রশ্নগুলো তোমরা বারবার ভুল করো বাংলা ব্যাকরণের, সেই ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব, পাশাপাশি আমরা অন্যান্য কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা বিইউপির বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সলভ তো দিব, পাশাপাশি তোমাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো সুতরাং তোমরা যারা জয়েন করছো সবাই নিজের বন্ধুদের একটু মেনশন করবা, এবং সবাই কাইন্ডলি একটু ঝটপট জয়েন করে নাও, এবং তোমরা জানাও যে কি কোথা থেকে দেখছো আমাদের। ওকে, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, তবে এর মধ্যে সবাই জয়েন করে ফেলো। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা আমরা ক্লাসটা শুরু করব। ওকে, আমি একটু দেখছি তোমরা আসলে কে কোথা থেকে দেখছো, এবং তোমরা একটু কাইন্ডলি ঝটপট জয়েন করে ফেলো, এবং বন্ধু তোমাদের যারা বন্ধু আছে তো তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আচ্ছা আচ্ছা, আসমানি ইসলাম কিয়া বলেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসমানি কেমন আছো? তোমার বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করো, এবং হ্যাঁ, ভিডিওটা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, তোমরা যারা জয়েন করছো কে কোথা থেকে দেখছো আমাদের সেটা জানাও, এবং তোমার বন্ধু যারা আছে সবাইকে একটু কমেন্ট সেকশনে মেনশন করো। ওকে, সবাই যেন আজকের ক্লাস থেকে উপকৃত হয়, এবং আমরা আজকে বিইউপির বিগত বছরের আমরা বাংলার যে প্রশ্নগুলো সেগুলোর ব্যাখ্যা করব এবং সমাধান দিব, পাশাপাশি তোমাদের ব্যাখ্যা দিব, এবং ব্যাখ্যাটা জানাটা গুরুত্বপূর্ণ, এবং ব্যাখ্যাটা কিভাবে করতে হয় সেটা জানাটা গুরুত্বপূর্ণ। ওকে, এবং ব্যাখ্যা থেকে অনেক জায়গায় অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এটা বলছে লোকোমাস্টার বিডি, ওনার নাম আসলে লোকোমাস্টার মানে ট্রেনের যে লোকোমাস্টার থাকে, উনি আসলে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? একটু বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করবেন, ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবেন। তো আপনারা যারা জয়েন করছেন বা তোমরা যারা জয়েন করছো, হ্যাঁ, রংপুর থেকে ভাইয়া ওয়েলকাম। আচ্ছা, সবাই একটু শেয়ার করো। তো শেয়ার করার মাধ্যমে তোমার যারা বন্ধু আছে, শুয়ে আছে, ফেসবুকে সময় অতিবাহিত করছে, নষ্ট করছে, তাদেরকে ক্লাসে নিয়ে আসো, এবং ক্লাসে নেওয়ার মাধ্যমে আমরা আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির আমরা বিগত বছরের বাংলা প্রশ্ন কিছু সমাধান করব এবং ব্যাখ্যা দিব। ওকে, এবং ব্যাখ্যা দিব যেখান থেকে তোমরা উপকৃত হবা। প্রশ্ন সরাসরি না আসলেও আমরা ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন কমন পাই, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা সবাই একটু জয়েন করে ফেলো, এবং কে কোথা থেকে দেখছো সেটা একটু জানাও। ওকে, তোমাদের আসলে সবাই একটু কাজটা করো। আমরা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু, আমি তোমাদের জন্য যেগুলো বারবার ভুল করো সেই প্রশ্নগুলো আমি সাজানোর চেষ্টা করেছি, এবং আমি আজকে সমাস, আজকে কারক, আজকে সন্ধি, এই টপিকগুলোর উপরে বেশি গুরুত্ব দিয়েছি। এই টপিকগুলোর এই যে ব্যাকরণ অংশগুলো, এই ব্যাকরণ বিষয়গুলোর যে আলাদা প্রশ্ন যেগুলো বিভিন্ন সালে আসছে সেগুলো আমি আলাদা করে তোমাদের পড়ানোর চেষ্টা করবো আজকের ক্লাসে। ওকে, দীপা বলেছো চট্টগ্রাম থেকে আপনার ক্লাস করছি। আচ্ছা, ওকে ভাইয়া, আগের ক্লাসগুলো আমি পাইনি, ক্লাসগুলো কোথায় পাবো? ক্লাসগুলো রয়্যাল এডুকেশনে তুমি নিচে যদি স্ক্রল করো তাহলে নিচে স্ক্রল করলেই তুমি আসলে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, সবাই তোমরা যারা জয়েন করছো একটু নিজের যারা বন্ধু আছে তাদেরকে একটু মেনশন করো। আসলে তোমাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, তোমার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি একটু বন্ধুদের মেনশন করো। ওকে, আমরা আর বিলম্ব করবো না, আমরা আজকের ক্লাসটা শুরু করছি। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু বন্ধুদের একটু মেনশন করবা। ওকে, আচ্ছা, আমরা ওকে আমরা আজকের প্রথম প্রশ্নে যাই। তোমরা দেখতেই পাচ্ছ আজকের প্রথম প্রশ্নে যাই। আমরা প্রথমে সমাজ দিয়ে শুরু করছি, খুবই গুরুত্বপূর্ণ, এবং সমাজ অনেকেই আসলে বুঝে না যে ভাইয়া সমাজ তো আসলে অড লাগে, সমাজ পড়ি, মুখস্থ করি, ব্যাস বাক্য পড়ি, কেমনে কি করব? তো আসলে ব্যাস বাক্যই শুধু মুখস্থ করব না, কারণ সমাজ আমাদের কিভাবে আসে সেটা জানা গুরুত্বপূর্ণ, এবং আমরা সমাজকে ভেঙে ভেঙে পড়বো যতটা সহজ করা যায়। ওকে, আচ্ছা, আজকে আমরা প্রথম যে প্রশ্নটা সেটাতে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। দেখো তো কি, যে
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? তো আগে অলুক বোঝাটা গুরুত্বপূর্ণ, তারপরে তৎপুরুষ বোঝাটা গুরুত্বপূর্ণ। তো আগে আমরা যদি তৎপুরুষ বোঝার চেষ্টা করি, যেহেতু সমাসের মধ্যে অলুক আসছে, তো আমরা হচ্ছে তৎপুরুষটা আগে বোঝার চেষ্টা করি। তো তোমরা আসলে আগে অ্যান্সার করো, তারপরে আমি ব্যাখ্যাটা দিব। আমি আগে আসলে কিছু বলছি না, আগে যদি বলি তাহলে তোমাদের আগ্রহটা হারিয়ে যাবে। তো সুতরাং একটু বলো, তোমরা ভুল করবা সেখান থেকেই শেখার চেষ্টা করবে এবং তোমরা প্রশ্ন করবা। ওকে, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? মধু মাখা, গ্রাম ছাড়া, তেলে ভাজা, এটা হচ্ছে লাল পেরে আর কি। যাই হোক, তোমরা হচ্ছে এই যে অপশন দেখতে পাচ্ছ, তোমরা হচ্ছে এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করো যে আসলে নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস। আর আসলে তৎপুরুষ সমাস বলতে কি বুঝি আর অলুক বলতে আমরা কি বুঝি। তো এই যে চারটা অপশন, এই অপশনের মধ্যে সঠিক অ্যান্সার আছে। তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, তোমাদের অ্যান্সারটা কিন্তু আমি দেখছি। ওকে, তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, আমি তোমাদের অ্যান্সারটা দেখার পরে আমি আসলে ব্যাখ্যা দিব। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, আমি তোমাদের অ্যান্সার দেখছি। আচ্ছা, একজন বলেছো গ, তেলে ভাজা। ওকে, আচ্ছা, তোমরা যারা ক্লাসে আসো সবাই একটু আসলে সবাই একটু রেসপন্স করবে এবং জানাও আসলে সঠিক অ্যান্সার কোনটা। ওকে, আচ্ছা, আমি আসলে বেশি সময় নিব না, তোমরা আসলে যত দ্রুত সম্ভব তোমরা আসলে অ্যান্সারটা করে ফেলবা। ওকে, আচ্ছা, আমি বিলম্ব করছি না, আমি আজকের প্রথম প্রশ্নের ব্যাখ্যাতে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস। তোমরা যারা অ্যান্সার করছো না ব্যাখ্যা শোনার জন্য, কিংবা হচ্ছে যারা অ্যান্সার করেছো অনেকে ভুল করে থাকবা, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তেলে ভাজা। আচ্ছা, আমরা তেলে ভাজা বুঝলাম যে এটা তেলে ভাজা। এখন অনেকে বলবো ভাই আসলে তেলে ভাজা কিভাবে অলুক তৎপুরুষ সমাস? আসলে এটা বুঝতে গেলে তোমাকে আগে তৎপুরুষ সমাস সম্পর্কে জানতে হবে। আসলে তৎপুরুষ সমাস আসলে কোনগুলো বা তৎপুরুষ সমাস আসলে কাকে বলে সেটা জানা গুরুত্বপূর্ণ। তো আসো, যে তৎপুরুষ সমাস কাকে বলে? যে আসলে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় যে সমাসে, সেই সমাসটাকে বলবো আমরা কি সমাস? তৎপুরুষ সমাস। কি পাবে বলতো? পূর্বপদের বিভক্তি লোপ পাবে। পূর্বপদের কি পাবে বলতো? বিভক্তি লোপ পাবে। এবং কি হবে বলতো? এবং হচ্ছে পরপদের অর্থই প্রাধান্য পাবে, সেটা হচ্ছে আমার কি বলতো? তৎপুরুষ সমাস। এখন অলুক মানে কি আমরা জানি, তৎপুরুষ সমাস তোমরা তো জানলাই যে কি হবে, যে পূর্বপদের বিভক্তি লোপ পাবে, বিভক্তি থাকবে না, এবং কি হবে যে যে পদটা পরপদের অর্থটা প্রাধান্য পাবে। ওকে, এখন অলুক বলতে আমরা কি বুঝি সেটা বলতো? অলুক বলতে আমরা বুঝি যে যেটার বিভক্তি লোপ পায় না। ওকে, তাহলে আমরা বুঝলাম, তার মানে তৎপুরুষ মানে বিভক্তি লোপ পায়, কিন্তু এখানে অলুক বলতেছে যে বিভক্তি লোপ পাবে না। তার মানে তাহলে এখানে আনসার কোনটা হবে দেখো তো, যে তেলে ভাজা। এটাকে যদি আমরা এটা যদি ব্যাসবাক্য করতে যাই, তাহলে আমার কি হবে বলতো? তেলে ভাজাই হবে। তার মানে এটার বিভক্তি লোপ পাচ্ছে না। বুঝতে পারছো? তাহলে এই যে বিভক্তি লোপ পাচ্ছে না, এবং এখানে তোমার হচ্ছে কি হচ্ছে? তেলে ভাজা। তাহলে এই যে বিভক্তি লোপ পাচ্ছে না, এটাকে আমরা বলবো কি? অলুক তৎপুরুষ সমাস। তার মানে বিভক্তি লোপ পাচ্ছে না। ওকে, এইটা আমরা বলতে পারি। কিন্তু আরেকটা খেয়াল করো, আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা কি? যে ভাইয়া গায়ে হলুদ কিংবা হচ্ছে হাতে খড়ি, এই যে দুইটা উদাহরণ আমরা দেখি, এই দুইটা উদাহরণ আসলে তাহলে কি তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস হবে? তাহলে একটু খেয়াল করো, এটার সাথে আমরা অনেকে গুলিয়ে ফেলি। ওকে, আচ্ছা, আমরা এটার সাথে অনেকে গুলিয়ে ফেলি। কিভাবে গুলিয়ে ফেলি তোমাদের একটু বলছি। দেখো, যে আমরা হচ্ছে যখন আমরা বলি যে গায়ে হলুদ, আচ্ছা, যখন আমরা বলছি গায়ে হলুদ, ওকে, আমরা যখন গায়ে হলুদ বলছি, দেখো তো পূর্বপদে কি? পূর্বপদে হচ্ছে গায়ে এবং পরপদ হচ্ছে হলুদ। ওকে, এখন এটা হচ্ছে কি? এটা হচ্ছে গায়ে হলুদ কি? এটার ব্যাসবাক্য যদি আমরা করি, কি আসে? যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তার মানে একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। এখানে দেখো, পূর্বপদ গায়ে কিংবা পরপদ হচ্ছে হলুদ, কোনোটার অর্থই প্রাধান্য পাচ্ছে না। কি পাচ্ছে বলতো? এই গায়ে হলুদ দ্বারা আমরা বিশেষ একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছি, সেটা বিয়ে। বুঝতে পারছো? তাহলে সেটা যদি বিয়ে হয়, তার মানে আমার এখানে কোনো পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে না। তার মানে এটা কি হবে বলতো? সমাসে আমরা পড়েছি যে কোনো পদেরই পূর্বপদ কিংবা উত্তরপদ, যেটাকে আমরা বলছি পরপদ, তো পূর্বপদ কিংবা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে, আচ্ছা ওকে, এটা পড়ে গেছে। হ্যাঁ, ওকে, আচ্ছা,
আচ্ছা, তোমরা যারা দেখছিলে একটু দেখো যে আসলে পূর্বপদের এবং পরপদের অর্থ তোমার হচ্ছে প্রাধান্য না পেয়ে যদি অন্য কোনো পদের অর্থই প্রাধান্য পায় তাহলে সেটাকে কি সমাস বলে বলো তো? সেটাকে বলে বহুব্রীহি সমাস। তাহলে এখানে আসলে গায়ে হলুদটা তাহলে কি হবে বলো তো? বহুব্রীহি সমাস। যেহেতু এখানে গায়ে বিভক্তিটা লোপ পায়নি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে আমরা খুব সহজে বলতে পারি কি বলো তো? তাহলে আমরা খুব সহজে বলতে পারি এটা হচ্ছে কি সমাস বলো তো? এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। এটা কি বলতো? অলুক বহুব্রীহি সমাস। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু তোমাদের যেখানে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় সেখানে আমি বলছি যে নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস। আমি বললাম যে অলুক তৎপুরুষ সমাস বলতে কি বুঝি সেটা আমি তোমাকে বলছি, অলুক বলতে কি বুঝি সেটা বলেছি, কিন্তু আমরা ভুল করি কোনখানে? আমরা ভুল করি হচ্ছে এই যে গায়ে হলুদ কিংবা হাতে খড়ি, এই যে দুইটা সমাসের কথা বললাম, এখানে ভুল করি যে ভাইয়া যদি তেলে ভাজাটা হচ্ছে অলুক তৎপুরুষ হয় তাহলে গায়ে হলুদটা কেন হবে না সেটার ব্যাখ্যা আমি তোমাকে দিয়ে দিলাম যে গায়ে হলুদ আসলে পূর্বপদ এবং আমরা পরপদের কথা যদি বলি তাহলে দুইটার কোনোটার অর্থই প্রাধান্য পাচ্ছে না। কিন্তু তৎপুরুষ সমাস আমাকে কি বলে? তৎপুরুষ সমাস আমাকে বলে যে পূর্বপদের বিভক্তি লোপ পাবে, কিন্তু কি হবে বলতো? তো পরপদের কি হবে? পরপদের অর্থই প্রাধান্য পাবে। কিন্তু এখানে গায়ে হলুদ কোনোটার অর্থই প্রাধান্য পাচ্ছে না, মূলত গায়ে হলুদ দ্বারা একটা বিশেষ অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, ঠিক আছে? তাহলে গায়ে হলুদ কিংবা হাতে খড়ি, এই দুইটা উদাহরণ আসলে আমরা বলবো যে অলুক বহুব্রীহি, আর এখানে আমরা খুব সহজে আমরা অলুক তৎপুরুষ আমরা বুঝবো। এবং এই ধরনের আরো কিছু উদাহরণ আমরা সামনে কিন্তু পাবো। যেহেতু আমরা সমাসের কথা বললাম প্রথমেই যে আমরা সমাস করব, আজকে আমরা বেশ কিছু সমাসের উদাহরণ দিব এবং পাশাপাশি হচ্ছে সন্ধি এবং কারক করার চেষ্টা করব। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী প্রশ্নে যাই। দেখো যে আম কুড়ানো কোন সমাস বলো তো? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। এটা চতুর্থী তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ নাকি ষষ্ঠী তৎপুরুষ? এই যে একটু আগে বলছিলাম তোমাদের যে আসলে সমাস সম্পর্কে কিংবা হচ্ছে কারক কিংবা সন্ধি নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। ওকে, আমরা অনেকগুলো বিগত বছরের প্রশ্ন নিয়েছি। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন নিয়েছি, তোমরা যারা ক্লাসে আছো একটু আসলে অ্যান্সার করার চেষ্টা করবা, তারপরে আমি আসলে তোমাদের অ্যান্সার দেখার পরে তোমাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তোমরা একটু দেখো। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা একটু দেখো, খেয়াল করো যে আম কুড়ানো, এটার ব্যাস বাক্য আসলে কি? এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য আমরা করে ফেলি যে কি হবে, যে আমকে কুড়ানো। ওকে, আচ্ছা, আমকে কুড়ানো। তাহলে এখানে বলছে যে একটা বিভক্তি আসছে। আমরা একটু আগেই পড়লাম যে বিভক্তি দ্বারা একটা আমরা বিশেষ সমাসকে বুঝি, যেখানে আমরা বলতে পারি যে একদম দ্বিতীয় বিভক্তি থেকে শুরু করে আমরা সপ্তমী বিভক্তি পর্যন্ত যেখানে আমরা বিভক্তির উপস্থিতি দ্বারা আমরা বিশেষ একটা আমরা হচ্ছে সমাসকে বুঝি, সেটাই হচ্ছে কি সমাস? তৎপুরুষ সমাস। তো তাহলে এখানে দেখো যে আম কুড়ানো, এটার যে ব্যাস বাক্য সেটা হচ্ছে আমকে কুড়ানো। তাহলে আমরা কে পেয়েছি? এখানে কে পেয়েছি? তাহলে এই যে কে, আমরা জানলাম এটা তৎপুরুষ সমাস। ওকে, কিন্তু এখন এই যে কে, এটা আসলে কোন বিভক্তি আর আমরা জানি? তো এই যে কে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে আমরা বলতে পারি আম কুড়ানো এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। কি হবে বলতো? এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। তাহলে আমাদের এই যে আম কুড়ানো কোন সমাস? এটা হবে কি সমাস বলতো? দ্বিতীয় তৎপুরুষ। ওকে, তোমরা এখন যারা জয়েন করছো সবাই একটু বন্ধুদের মেনশন করবা। ওকে, সবাই একটু বন্ধুদের মেনশন করবা এবং আচ্ছা, সবাই একটু বন্ধুদের মেনশন করবা এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা। ওকে, আচ্ছা, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবা, কিন্তু আমার আগেই তোমরা স্লাইডে দেখা মাত্রই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ওকে, আচ্ছা, খেয়াল করো যে গোবর গণেশ কোন সমাস? এটা খেয়াল করো যে গোবর গণেশ কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারা সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস নাকি উপমান কর্মধারা সমাস? একটু তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। তোমাদের অ্যান্সারটা দেখেই মূলত আমি ভাইয়া বাংলা ব্যাকরণে অনেক দুর্বল, আমি কি করব? আচ্ছা, তোমার যা করতে হবে যে তোমার আসলে কোন টপিকটাতে সমস্যা, কোন বিষয়টাতে সমস্যা, ধরো আমার সমাসের সমস্যা কিংবা আমার কারকের সমস্যা, তাহলে আমি কি করব? সমাসটা বের করে যে কোনো বই হতে পারে, ঠিক আছে? আমি সেটা কি করব? প্রথমে সমাস সম্পর্কে যত আসলে নিয়ম আছে, কিভাবে কি করা যায় সেগুলো আমি পড়বো। তারপরে আমি কি করব? বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বো এবং ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব। এবং আমি তোমাদের যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসে কিন্তু আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আসতেছে আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি এবং আমি ব্যাখ্যা দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু তোমাকে বোঝাচ্ছি যে আসলে তোমার কোথায় আসলে ফোকাসটা করা দরকার এবং কিভাবে তোমার পড়া দরকার। ওকে, তো তুমি হচ্ছে কি করবা? তোমার কোন টপিকের সমস্যা তুমি সেটা আসলে ফাইন্ড আউট করবা, তারপরে তুমি সেখানে যে কোনো বই হতে পারে সেটা, তো সেখান থেকে তুমি পড়বা। ওকে, আচ্ছা,
এখানে কে বলেছো এটা? তোমরা উপমান কর্মধারা বলেছো, হয়নি ভাইয়া? একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো, হয়ে যাবে ইনশাল্লাহ। একটু চেষ্টা করো তোমরা যারা অ্যান্সার করছো। এস এম আসাদ বলেছো ঘ উপমান কর্মধারায়। না ভাইয়া, উপমান কর্মধারা না। ওকে, আচ্ছা সবাই একটু বলি। আচ্ছা ওকে, আচ্ছা সবাই একটু বলার চেষ্টা করি অ্যান্সার। ওকে আমি বলছি। ওকে, গোবর গণেশ এখানে কোন সমাজ বলো তো? গোবর গণেশ শব্দটার অর্থ একটু পড়ার চেষ্টা করি, বলো তো কি গোবর গণেশ? আমরা গোবর গণেশ বলতে আসলে কাকে বোঝাই? এটা আমরা আসলে বাগধারাতেও দেখেছি। বাগধারাতে গোবর গণেশ কি আসলে? গোবর গণেশ হচ্ছে নিরেট মূর্খ শব্দ মানে অর্থ বোঝায়। তো গোবর গণেশ গোবর গণেশ আসলে এখানে কোন সমাস আসছে? তাহলে এটা কি হবে আসলে? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা সমাস। আসলে মধ্যপদলোপী কর্মধারা সমাসের আরেকটা উদাহরণ যদি তোমাদের দেই তাহলে কি হবে বলো তো? যেমন আমি তোমাদের বললাম সিংহাসন, সিংহাসন। ওকে, আমি তোমাদের বললাম সিংহাসন। এখন কি হবে? যে সিংহ চিহ্নিত আসন। ওকে, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। এখন খেয়াল করো, এই যে মধ্যপদ, এই যে চিহ্নিত, এটা হচ্ছে মধ্যপদ। এই মধ্যপদটা কি হয়ে যায় বলতো? এটা লোপ পেয়ে কি হয়ে যায়? সিংহাসন। তাহলে এটাকে আমরা কি বলছি বলতো? মধ্যপদলোপী কর্মধারা সমাস। ওকে, তোমরা যারা ক্লাসে আছো একটু বলবা। ওকে, আচ্ছা ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, আমরা সামনের প্রশ্নটাতে যাই। যে মাথায় পাগড়ি কোন সমাস? এই যে একটু আগেই বলছিলাম মাথায় পাগড়ি, একটু আগে বলছিলাম, একটু আগে তোমরাই বলছো, কিন্তু এখানে আসলে আমরা ব্যাস বাক্যটা আমরা দেখবো। ব্যাস বাক্য দেখার পরে আমরা কি করব? সমাসটার উত্তর করার চেষ্টা করব। ওকে, তোমরা একটু অ্যান্সার করো কি হবে আসলে। ওকে, এটা কি বলতো? মাথায় পাগড়ি কোন সমাস? একটু আগে আমি একটা ব্যাখ্যাতেই বলেছিলাম মাথায় পাগড়ি কোন সমাস। ওকে, সবাই একটু অ্যান্সার করি। মাথায় পাগড়ি কোন সমাস? অলুক বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, নাকি উপমান কর্মধারা সমাস? ওকে, সবাই একটু বলি যে মাথায় পাগড়ি কোন সমাস? মাথায় পাগড়ি কোন সমাস? আচ্ছা একটু বলার চেষ্টা করি। ওকে ওকে ওকে, তোমরা যারা আছো ক্লাসে সবাই একটু বন্ধুদের মেনশন করবা। দেখো মাথায় পাগড়ি কোন সমাস? এখন তোমরা অনেকেই বলছো যে কি, অনেকেই বলছো যে উপমান কর্মধারা সমাস। তো কিভাবে আমি আসলে বললাম? আচ্ছা, আমরা কিভাবে আসলে বললাম যে উপমান কর্মধারা সমাস হবে? ওকে, আচ্ছা এটার ব্যাস বাক্য কি বলি? যে মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার। ওকে, মাথায় পাগড়ি যার, এটার ব্যাস বাক্য। ওকে, হ্যাঁ এইটা কি? ওকে, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা রেসপন্স তোমরা যারা জয়েন করছো একটু একটু বন্ধুদের মেনশন করবা, একটু বন্ধুদের মেনশন করবা। আচ্ছা 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 ওকে, বান্ধবীদের মেনশন করতে হবে। ওকে ঠিক আছে। আচ্ছা এটা কি? মাথায় পাগলি যার কর্মধারা সমাস হবে। তুমি অ্যান্সার যে করলা যে উপমান কর্মধারা সমাস, কেন হবে? উপমান কর্মধারা সমাস কাকে বলে বলো তো? যখন আমরা প্রত্যক্ষ বস্তু থেকে আচ্ছা ওকে, যখন প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর আমরা তুলনা করব সেটা হচ্ছে উপমান কর্মধারা সমাস। কিন্তু এখানে তো তুলনা করা হচ্ছে না। আমি আগে তোমাকে কি বললাম? মাথায় পাগড়ি যার। তাহলে এখানে ওকে আচ্ছা ওকে আচ্ছা ওকে, তোমরা যারা ক্লাসে আছো সবাই একটু বন্ধুদের মেনশন করো। ওকে, বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে, আচ্ছা সবাইকে, বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে। আচ্ছা ওকে ওকে, আচ্ছা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো যে মাথায় পাগড়ি কোন সমাস। ওকে, আচ্ছা তোমরা অনেকেই বলেছিলে উপমান কর্মধারা সমাস। তোমাকে আমি বললাম যে উপমান কর্মধারা সমাস কেন হবে না আসলে। তো সেটা হচ্ছে তুলনা করা, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা। তো এখানে কোনো তুলনা করা হয় না। আমরা প্রথমে বললাম যে আসলে মাথায় পাগড়ি, এই যে সমাসটা, এটার ব্যাস বাক্য যদি আমরা বলি তাহলে কি হয়? যে মাথায় পাগড়ি যার। এই যে আমি বলছি মাথায় পাগড়ি, দেখো তো আসলে এখানে কি বিভক্তি লোপ পেয়েছে? লোপ পায়নি। তার মানে এটাকে বলতে পারি অলুক।
এখন বলছে মাথায় পাগড়ি যার, এখানে বহুব্রীহি কেন হবে বলো তো? যে আমি অলুক বললাম, তো এই অলুক এখানে কোথায় আছে? এটাতে আছে, তার মানে আমি আগেই বললাম যে এটা হচ্ছে অলুক বহুব্রীহি। তাহলে আমি বহুব্রীহি কেন বলবো? যদি এখানে আর কোনো জায়গায় যদি এখানে থাকতো তৎপুরুষ, মানে তখন যদি থাকতো অলুক তৎপুরুষ, তখন কি হতো? তো সুতরাং আমরা বহুব্রীহি কেন বলছি, একটু আগে আমি তোমাদের একটা উদাহরণে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। সেটাতে বলছি যে আসলে পূর্বপদের কিংবা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে যদি অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে বা অন্য কোনো কিছুকে বোঝায়, তাহলে সেটা হচ্ছে তোমার বহুব্রীহি। তাহলে মাথায় পাগড়ি যার, এখানে কোনো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না, মূলত যার মাথায় পাগড়ি আছে সেই ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং অন্য একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এরকম উদাহরণ আমরা আরো সামনে পাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা হবে কি মাথায় পাগড়ি কোন সমাস? এটা হবে অলুক বহুব্রীহি সমাস। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। তোমরা যারা ক্লাসে আছো একটু সবাই ফ্রেন্ডদের মেনশন করবে। ওকে, বকধার্মিক কোন সমাস? এই তো একটু আগেই তোমরা বলছিলা না, একটু আগেই তোমরা বলছিলে, এখন বলো। তোমরা একটু আগেই বলছিলা অনেক যে সমাজটা তোমাদের কাছে খুব বেশি মনে হয় যে আসলেই শুধু ওই সমাজটাই দাগাই ফেলবো, আসলেই ওই সমাজটা দাগাই ফেলবো, কিছু বুঝবো আর না বুঝবো। ওকে, বকধার্মিক কোন সমাস? উপমিত কর্মধারায় অব্যয়ীভাব সমাস কিংবা বহুব্রীহি সমাস, আর ঘ নম্বর অপশনে আছে উপমান কর্মধারা সমাস। আসলে কোনটা হবে বলো তো সবাই, কোনটা হবে আসলে? আচ্ছা, সবাই অ্যান্সার করার চেষ্টা করো, আমি একটু দেখেই তোমাদের আসলে শাফি বলেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাফি, ক্লাসে স্বাগত তোমাকে। তোমার যারা ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করো এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করো। ওকে, তোমরা যারা ক্লাসে আছো একটু রেসপন্স করবে ভাই, এবং তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তোমরা স্লাইড আসার হ্যাঁ, উপমিত কর্মধারা সমাস, এই তো এখানে একটা ভুল করে ফেলেছো, এখানে একটা ভুল করে ফেলেছো। এখানে আমরা ভুল করি যা ভাইয়া কোনটা উপমিত হবে কোনটা উপমান হবে। এখানে দুইটা অপশন আছে, তোমরা বুঝতে পারছো। বকধার্মিক, বকধার্মিক মানে কি? এই যে তোমাকে বলা হচ্ছে যে এই বকের সাথে ধার্মিকের তুলনা করা হচ্ছে। তাহলে এখন প্রত্যক্ষ বস্তু, একটু আগে আমি তোমাদের বলছিলাম, তোমরা বলছিলা, আমি যদি আবার পূর্বে স্লাইডে যাই, তোমরা উপমান কর্মধারা সমাস বলছিলা। আমি তোমাদের কি বললাম? যে প্রত্যক্ষ বস্তুর সাথে যে বস্তুটাকে আমরা দেখছি পরোক্ষ কোনো বস্তুর তুলনা। এখানে দেখো দেখি যে বক ধার্মিক, এই যে ধার্মিক, বক ধার্মিক শব্দের অর্থ কি আমরা এমনিতে তো জানি যে আসলে যিনি কপট, এ ধরনের। ওকে, তাহলে এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে উপমান কর্মধারা সমাস হবে। কেন কেন উপমান কর্মধারা সমাস হবে? উপমিত হবে না। উপমিত কখন হবে? হ্যাঁ, আচ্ছা, দেবনাথ দাস কৌশিক বলেছে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই তো এখানে যে উপমান ও উপমিত কর্মধারা সমাস গোলমাল পাকাই ফেলি। যেমন আমি তোমাকে বললাম সিংহ পুরুষ, একটা উদাহরণ দেই, সিংহ পুরুষ, সিংহ পুরুষ। আচ্ছা, এই যে সিংহ পুরুষ বললাম তোমাকে, এইটা কোন সমাস? এইটা হচ্ছে উপমিত কর্মধারা। কিন্তু উপমান কোনটা? উপমান হচ্ছে, যেমন আমি তোমাকে বললাম বকধার্মিক, আমি তোমাকে বললাম তুষার শুভ্র, আমি তোমাকে বললাম ধরো ফুলকুমারী, আবার বলবো, সেটা আবার কি হবে? সেটা হচ্ছে উপমিত কর্মধারা সমাস। উপমান হচ্ছে প্রত্যক্ষ বস্তুর সাথে তুলনা। ওকে, আচ্ছা, আর উপমেয় পদের সাথে যে সমাস হয় সেটাকে বলা হচ্ছে কি? উপমিত কর্মধারা সমাস। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাবো, তোমরা একটু রেসপন্স করো কাইন্ডলি। ওকে, আচ্ছা, দেখো যে 10 ভুজা শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত? একটু আগে বলছিলাম, এবং এই ধরনের জিনিসগুলো বারবার আসছে, এবং একটু আগে তোমাদের বলছিলাম এই যে 10 ভুজা, এই শব্দটি আসলে কোন সমাসের দৃষ্টান্ত? সবাই একটু বলার চেষ্টা করি আসলে 10 ভুজা কি আসলে, এই শব্দটাকে আসলে, আচ্ছা, 10 ভুজার আসলে ইয়া করো, 10 ভুজা, হ্যাঁ, 10 ভুজার আমি আসলে ব্যাস বাক্যটা তোমাদের করে দেই যে 10 ভুজা যার। ওকে, 10 ভুজা বা 10 ভুজ যার। ওকে, আমি বললাম। ওকে, এখন দেখো এটা তাহলে কি হবে বলো তো, কি হবে? আচ্ছা, এখানে পূর্বপদ 10, আর এখানে বললাম যে ভুজা, কোনটার অর্থ কি আসলে প্রাধান্য পাইছে? দেখো তো 10 ভুজা দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে? 10 ভুজ দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো? এটা হচ্ছে এই যে হচ্ছে আগামী পরশু থেকে কি পূজা বলো তো? এই যে হিন্দু ধর্মাবলম্বীদের বা যারা সনাতন ধর্মাবলম্বীদের, তো তাদের যে প্রধান ধর্মীয় উৎসব সেটা হচ্ছে দুর্গা পূজা। এই দুর্গা বা দেবী দুর্গার আমরা জানি যে 10 বাহু মানে 10 হাত, তো তাকে বোঝাচ্ছে। 10 ভুজা মানে হচ্ছে এখানে কাকে বোঝাচ্ছে? 10 বা ভুজা কাউকে বোঝাচ্ছে না, কোনো পদকেই বোঝাচ্ছে না, মূলত কাকে বোঝাচ্ছে বলতো? দেবী দুর্গাকে বোঝাচ্ছে। সুতরাং যখন পূর্বপদ কিংবা পরপদের কোনোটার অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটা বিশেষ পদকে বোঝায়, অন্য কিছুকে বোঝায়, সেটা হচ্ছে আমার কি সমাস বলতো? সেটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস। তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে হচ্ছে বহুব্রীহি সমাস। ওকে, আচ্ছা, এখানে হবে হচ্ছে 10 ভুজা হচ্ছে বহুব্রীহি সমাস। ওকে, তোমরা আসলে
একটু কাইন্ডলি কমেন্ট করবা, সবাই কমেন্ট করবে এবং জানাবা আমার আগে আগে কোনটি নিত্য সমাসের সমস্ত পদ, বলো তো কোনটি নিত্য সমাসের সমস্ত পদ। এখানে হচ্ছে দর্পণ, দর্পণ, তারপরে হচ্ছে মন মাঝি, গ্রামান্তর, উপনদী। ওকে, তাহলে কোনটা হবে বলো তো, কোনটি নিত্য সমাসের সমস্ত পদ, বলো তো। আমরা সমস্ত পদের কথা বলছি, আমরা ব্যাস বাক্য করে দেখাবো। ওকে, আচ্ছা এখানে বলো তো কি হবে, এখানে কি হবে একটু বলার চেষ্টা করি। ওকে, খেয়াল করো যে কোনটি নিত্য সমাসের সমস্ত পদ। এখানে ব্যাস বাক্য না, শুধু সমস্ত পদের কথা বলছে। আমরা ব্যাস বাক্য করলেও আসলে বুঝি আসলে। ওকে, আচ্ছা তোমরা বলো যে কি হবে। এখানে হবে হচ্ছে, আমরা যদি বলি দর্পণ, এটা হবে না। আর মন মাঝি তো আমরা জানি যে মন রূপ মাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারা সমাস, রূপ আসছে মাঝখানে, তো এটা হচ্ছে, এটাও হবে না। উপনদী, এটাও হবে না, নদীর সদৃশ্য যেটাকে বলছি। তারপরে কি, এটা হচ্ছে গ্রামান্তর, গ্রামান্তর হচ্ছে অন্য গ্রাম। ওকে, আচ্ছা তাহলে কি হবে, গ্রামান্তরটা হচ্ছে এখানে নিত্য সমাস। ওকে, গ্রামান্তর হচ্ছে নিত্য সমাস। ওকে, এই তো যারা অ্যান্সার পেরেছো তারা তো পেরেছোই। ওকে, আমরা সামনের প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে এখন আমাদের সমাসের যে কিছু প্রশ্ন ছিল এগুলো সলভ করা হয়ে গেছে। এখন আমরা আসলে সন্ধি সম্পর্কিত যে কয়েকটি প্রশ্ন আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, এবং এরপরে আমরা কারক সম্পর্কিত কিছু প্রশ্নের মধ্যে যাব। ওকে, খেয়াল করো যে স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়, একটু খেয়াল করো যে স্বরধ্বনি আসলে কার ব্যঞ্জনধ্বনির সাথে কিভাবে যুক্ত হয়, আসলে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবা। এবং এ ধরনের প্রশ্ন গত ক্লাসেও আমি আসলে সলভ করিয়েছি, তোমাদের সমাধান দিয়েছি। ওকে, আসলে দেখো কি হবে। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে একজন অ্যান্সার করেছো যে স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়, এটা হবে সংক্ষিপ্ত আকারে। সংক্ষিপ্ত আকারে আমরা জানি যে স্বরধ্বনির সংক্ষিপ্ত আকারকে কি বলে বলো তো, স্বরধ্বনির সংক্ষিপ্ত আকারকে বলা হচ্ছে কার। কি বলে বলো তো, কার। এবং এই কার চিহ্ন কয়টি বলো তো, কার হচ্ছে 10টি। আমরা জানি কার হচ্ছে কয়টি বলো তো, 10টি। তবে ব্যঞ্জন বর্ণের আবার যদি আমরা একটু বলি, গত ক্লাসে আমি তোমাদের যেটা সমাধান দিয়েছিলাম সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির সংক্ষিপ্ত রূপকে কি বলে, সেটা হচ্ছে ফলা। সেটা আমরা জানি যে 6টি। কিন্তু এখানে আমরা স্বরধ্বনির কথা যদি বলি তাহলে আমরা এখানে বলতে পারবো যে কার এবং 10টি। এবং এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়, এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে। বুঝতে পেরেছো, সংক্ষিপ্ত আকারে। ওকে, আচ্ছা তোমরা যারা ক্লাসে আসো একটু হচ্ছে, হ্যাঁ ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। খেয়াল করো যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়, বলো তো কি হবে, কি হবে বলো। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়। আচ্ছা, এখানে একটা বানান ভুল আছে। হ্যাঁ, খেয়াল করো, এটার একটু অ্যান্সার করার চেষ্টা করো তো, কোনটি নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়। আমরা নিপাতনে সিদ্ধর কথা যদি বলি তাহলে নিপাতনে সিদ্ধ শব্দটার অর্থ যদি আমরা বুঝতে যাই, এটা আমরা সবগুলোতে পাবো। আমরা বিসর্গ সন্ধিতে পাবো, কিংবা হচ্ছে আমরা স্বরসন্ধিতে পাবো। নিপাতনে সিদ্ধ হচ্ছে যারা নিয়ম মানে না, যাদেরকে আসলে তুমি সন্ধির নিয়মে আসলে ভাঙতে পারবা না, তাহলে তারা হচ্ছে নিপাতনে সিদ্ধ। তো এই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আসলে নয় কোনটি বলো তো, কোনটি হবে। এই যে এখানে বৃহস্পতি কিংবা গোষ্পদ, এই দুইটাই কিন্তু আবার কি বলতো, এই দুইটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ওকে, নয় কোনটি, এখানে একাদশ হচ্ছে নয়। একাদশ হচ্ছে কি নয় বলতো, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়। এবং এগুলো মুখস্থর বিষয়, নিপাতনে সিদ্ধগুলো আমরা হচ্ছে খুবই ছন্দ করে পড়বো ইনশাল্লাহ সামনে কোনো ক্লাসে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। খেয়াল করো যে তপবনের সন্ধি বিচ্ছেদ কোনটি, তপবনের সন্ধি বিচ্ছেদ কোনটি। এখন তপবন, এখন আমি তোমাদের সঠিক অ্যান্সার দিব, কিন্তু তার আগে তোমরা আসলে বলো যে তপবন এখানে আসলে কোন সন্ধি, এটা জানা গুরুত্বপূর্ণ। আমি যদি জানতে পারি এটা কোন সন্ধি তাহলে আসলে আমার ভুল হবে না। আমি আসলে সন্ধি বিচ্ছেদ কোনটি এটা আসলে বের করা আমার কাছে কোনো সমস্যা হবে না। কিন্তু আসলে তপবন কোন সন্ধি এটা জানাটা আগে গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা সবাই একটু বলো যে আসলে তপবন কোন সন্ধি। ওকে, শাহাদাত হুসাইন বলেছো যে গ। হ্যাঁ, তোমাদের অ্যান্সার হচ্ছে সবার তপবন। ওকে ওকে, সবাই একটু বলার চেষ্টা করো যে এটা কি হবে। সবাই একটু বলার চেষ্টা করো যে এটা কি হবে আসলে। তপবনের সন্ধি বিচ্ছেদ কোনটি বলো তো, তপযোগ বন। এখানে হচ্ছে ওকার আছে, দেন বন আছে, তারপরে তপর মধ্যে বিসর্গ আছে বন, দেন তপর মধ্যে ওকার বিসর্গ প্লাস বন, কোনটা হবে যোগ বন। আচ্ছা, এটা স্বরসন্ধি না লুকো মাস্টার বিডি, তুমি ট্রেনের একটা আচ্ছা ওকে, এখানে স্বরসন্ধি হবে না, তপবন
এখানে স্বরসন্ধি হবে না। এখানে কি সন্ধি বলতো? তপবন কি সন্ধি? তপবন হচ্ছে বিসর্গ সন্ধি। এবং বিসর্গ সন্ধি মনে রাখার সবচেয়ে সহজ উপায় কি বলতো? 300 থাকবে, বয়সন্য র থাকবে শেষ, 300 থাকবে, বয়সন্য র থাকবে। এটা যদি আমরা দেখি, অথবা আমরা ববিন্দু রয়ের আমরা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আমরা বলতে পারি, রেপ থাকবে। ওকে, এগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো বলতো? আর অথবা আরেকটা ব্যাপার হচ্ছে ওকার। ওকে, তাহলে কি বললাম বলতো? 300 কি কি? 300 কি কি? এই যে 300 মূর্ধন্য ষ, দন্ত ষ, তালব ষ, দেন হচ্ছে আরেকটা কি বলতো? আমি বললাম ববিন্দুরা, এটা সংক্ষিপ্ত ভাবেও থাকতে পারে অথবা র এভাবেও থাকতে পারে। এবং আরেকটা বললাম কি বলতো? ওকার। এই যে আমরা বললাম এই যে 300 বয়বিন্দু র অথবা ওকার, এরা যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি সন্ধি? বিসর্গ সন্ধি। তাহলে তপবনে ওখানে দেখো তো ও আছে কি না, দেখো তপবন, এই যে পয় ওকার, এখানে কিন্তু ও আছে, তার মানে এটা কি সন্ধি বলতো? এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এটা আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম এবং অনেকে আসলে পারো নাই। ওকে, আচ্ছা, অনেকে আসলে স্বরসন্ধি বলেছো। তো তপবনে তাহলে ও এটা এখানে ওকার আছে, তাহলে ওকারটা উঠে গিয়ে কি হবে বলতো? ওকারটা উঠে গিয়ে বিসর্গ হবে। এটাই তো, তার মানে আমরা সঠিক অ্যান্সার কি পাচ্ছি বলো তো? সঠিক অ্যান্সার পাচ্ছি হচ্ছে গ, তপ যোগ বন। ওকে, এবং অবশ্যই বিসর্গ হবে। ওকে, আচ্ছা, তোমরা যারা ক্লাসে এখন জয়েন করছো কাইন্ডলি তোমার বন্ধুদের মেনশন করবে এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা। ওকে, আমরা 10 নম্বর প্রশ্নটা সলভ করে ফেললাম, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো কি হবে? নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয় বলো তো? কোনটি সঠিক নয়? ষট যোগ 10 ষোড়শ, বাস যোগ পতি বাসপতি, দেন চলজ যোগ শক্তি চলজ শক্তি। আসলে কোনটা সঠিক নয় বলো তো? কোনটা সঠিক নয়? তোমরা একটু অ্যান্সার করো। ওকে, কোনটা নিচের কোনটি সঠিক নয়? ওকে, নিচের কোনটি সঠিক নয়? ষট যোগ 10 ষোড়শ বলতে পারি, এটা আরো একভাবে করা যায়। বাস যোগ পতি বাসপতি, দেন হচ্ছে একটু আগেই এটা নিয়ে আলোচনা করছি। দেন হচ্ছে এটা কি বলতো? চলজ যোগ শক্তি চলজ শক্তি। দেন কোনোটি নয়। আসলে অ্যান্সার হবে কোনটি? ওকে, অ্যান্সার হবে কোনটি? ওকে, তোমরা বলেছো ক, এখানে ক হবে না, খ হবে না, গ হবে না, কারণ এই যে সন্ধি বিচ্ছেদগুলো এগুলো সবগুলোই সঠিক আছে। সন্ধি বিচ্ছেদ সবগুলো সঠিক আছে। ষট যোগ 10 এই ষোড়শ, দেন বাস যোগ পতি, এটা সবগুলো সঠিক আছে। তার মানে কি হবে বলতো? নিচের কোনটি সঠিক নয়? হবে হচ্ছে কোনোটি নয়, কারণ সবগুলো এখানে সঠিক করে দেয়া আছে। ওকে, সবগুলোই সঠিক করে দেয়া আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। আমাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে যে রাগ্গি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বলো তো। এখানে আমরা অনেকটা ভুল করি, বলো কি হবে? বলো আসলে কি হবে? সবাই একটা অ্যান্সার করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, একটু অ্যান্সার করার চেষ্টা করি কি হবে আসলে। ওকে, আচ্ছা, কে বলেছো? সাদত হোসেন বলেছো ঘ হবে না, ঘ। আরেকজন বলেছো গ হবে না, গ। তোমরা একটু বলার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলেছো? হ্যাঁ, রাগ্গির সঠিক সন্ধি বিচ্ছেদ কি বলতো? রাজ যোগ নি, এটার আনসার হবে হচ্ছে খ। ওকে, হ্যাঁ, রাজ যোগ নি, এবং এখানে অবশ্যই কি হবে? হসন্ত হবে। ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা জানো, অনেকেই পারো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। একটু খেয়াল করো যে মনোকষ্টের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? একটু আগে কিন্তু আমি বলেছি, একটু আগে তপবন যখন আমি সমাধান করে দিলাম তখনই কিন্তু বলেছি যে সন্ধিবদ্ধ শব্দটাতে আমি ওকার দেখব তাহলে আমি সেটাকে কি বলবো? বিসর্গ সন্ধি বলবো। এবং ওকারটাকে তুলে দিয়ে আমি সেখানে কি বসাবো বলতো? আমি বিসর্গ বসাবো। তাহলে আমার ইজি হয়ে যাচ্ছে যে মনোকষ্ট, এখানে মনোকষ্ট আছে, তাহলে আমি ওকার উঠাই দিয়ে কি বসাবো? আমি মন বসে দেন হচ্ছে কি করব? বিসর্গ দিব। তারপরে কষ্ট আছে, কষ্ট লিখবো, শেষ। আমি বললাম যে 300 থাকলে এবং বয়বিন্দু র আর হচ্ছে ওকার থাকলে আমরা কি বলবো? সেটাকে বিসর্গ সন্ধি বলবো। এবং আমরা কি করব? এই যে ওকার এখানে যেহেতু আছে, ওকারটাকে উঠাই দিয়ে আমি বিসর্গ লিখলাম এবং তারপরে কি কষ্ট আছে, কষ্ট লিখলাম। তাহলে এখানে মনোকষ্ট হচ্ছে কি? মনোকষ্টের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? এটা হচ্ছে এই যে খ নাম্বার অ্যান্সারটা, দেখতে পাচ্ছ? খ নাম্বার অপশনটা হচ্ছে এখানে উত্তর। ওকে, আচ্ছা, হ্যাঁ, তোমরা পেরেছো, তোমরা অনেকেই দেখলাম অ্যান্সার করছো। ওকে, আমরা 13 নম্বর প্রশ্নটা সলভ করে ফেলেছি। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ বলো তো? কি হবে আসলে? নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? উদ্যোগ শ্বাস উচ্ছ্বাস, এখানে এটা। তারপর হচ্ছে খ নাম্বার অপশন দেখো যে উদ্যোগ দিন উড্ডিন, দেন বৃহৎ যোগ ঢাকা বৃহৎ ডকা, দেন লযোগ ধ লব্ধ, লহযোগ ধ লব্ধ। আনসার
ওকে, খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি আমরা। ওকে, আচ্ছা, খ বলেছো অনেকে, তারপরে বলো। ওকে, তারপরে বলো। আচ্ছা, ক বলেছো, শাহাদাত হুসাইন বলেছো হচ্ছে খ, তারপরে হচ্ছে আরেকজন বলেছো ক। আচ্ছা, ওকে, এখানে খেয়াল করো যে কি হবে, কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ। উদ্যোগ শ্বাস এখানে ভুল দেওয়া আছে, আমরা দেখলাম, এটা আগে কাটা যাবে, যে এটা বানানি তো ভুল, দেন উদ্যোগ দিন উড্ডিন এটা রাখলাম। তারপরে দেখো বৃহৎযোগ ঢাকা, এটা হবে না, লহযোগ ধ লব্ধ, তারপরে এখানে কি আছে, উদ্যোগ দিন উড্ডিন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা একটু হচ্ছে কোনো সমস্যা নেই, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবা। আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটাতে যাব। খেয়াল করো, আমরা হ্যাঁ এখন খেয়াল করো যে ফুলে ফুলে ভরে গেছে, কোন কারকে কোন বিভক্তি। এখানে একটু হচ্ছে স্পেস দেওয়া নাই, এখানে হচ্ছে অপাদানে সপ্তমী, অধিকরণে সপ্তমী, করণে তৃতীয়া, করণে সপ্তমী। ওকে, আচ্ছা, একটু চেষ্টা করি যে ফুলে ফুলে ভরে গেছে কোন কারকে কোন বিভক্তি। এই যে ফুলে 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 ভরে যাওয়া, ঠিক আছে, ফুলে ফুলে ভরে যাওয়া, এটা আসলে কি বলতো? এটা অপাদানে সপ্তমী, অধিকরণে সপ্তমী, নাকি হচ্ছে করণে তৃতীয়া? বলো, করণে সপ্তমী, করণে তৃতীয়া, কি হবে আসলে? ফুলে ফুলে ভরে গেছে, কিসে ভরে গেছে আসলে? ফুলে ফুলে। ওকে, ফুলে ফুলে ভরে গেছে। এখন এটাকে আমরা সঠিক অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার কি হবে বলতো? করণে সপ্তমী। এখন কিভাবে করণ? এই যে ফুলটা কি বলতো? ফুলটা হচ্ছে কিসে ভরে গেছে বলতো? ফুলটা হচ্ছে এখানে উপায়, বা আমরা বলতে পারি যে আসলে উপাদান। তাহলে আমরা এখন বলতে পারি যে ভাইয়া আসলে উপাদান বলতে তো আমরা বুঝি যে উপাদান বা হচ্ছে উৎস, এগুলো বোঝালে তো, গৃহীত ভীত এগুলো বোঝালে তো ভাইয়া হচ্ছে অপাদান কারক হয়, কিন্তু এখানে কেন অপাদান হবে না? দেখো ফুলে ফুলে ভরে গেছে, এখানে যে ভরে যাওয়ার যে কাজটা, এটা আসলে এই ফুল দ্বারা হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে ফুলটা এখানে কি বলছে? একটা উপকরণ হিসেবে আসলে কাজ করছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে সহায়ক হিসেবেও কাজ করছে, সুতরাং এখানে কি হবে? করণে সপ্তমী হবে। এবং ফুলে ফুলে যেহেতু আছে, আর এ মানে কি আমরা জানি যে এ অতে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ওকে, তাহলে ফুলে ফুলে ভরে গেছে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে সপ্তমী, করণে সপ্তমী। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। একটু খেয়াল করো যে আমাদের একটি গল্প বলুন, এখানে আমাদের কোন কারকে কোন বিভক্তি। এই যে আমাদের শব্দটা, এই আমাদের শব্দটা কোন কারকে কোন বিভক্তি, এটা খুবই ইজি এবং আমরা সবাই আসলে পারি। কারক আসলে সবাই কম বেশি পারি। কারক আসলে ফুল করণ কারক, এ বিভক্তি যোগে, এই জন্য সপ্তমী বিভক্তি বলবো। হ্যাঁ, শাহাদাত হোসেন ঠিক বলেছো, ফুল করণ কারক এবং এ বিভক্তি যোগ হয়েছে, সুতরাং এটাকে বলবো কি? সপ্তমী বিভক্তি। ওকে, এটাকে বলবো সপ্তমী বিভক্তি। ওকে, কথা বলতে পারছি না। আমাদের একটি গল্প বলুন, এখানে আমাদের কোন কারকে কোন বিভক্তি। এই যে আমাদের গল্প বলুন, তাহলে এই যে গল্প বলার কাজটা কাদের দ্বারা সম্পাদন করছে আসলে কথক? আমাদের দ্বারা। তাহলে আমাদের যারা যে সম্পাদন করছে কথক, তাহলে আমরা এখানে কি? আমরা এখানে কর্ম, আমরা এখানে কি বলতো? কর্ম। তাহলে আমাদের দ্বারা কি হচ্ছে বলতো? আমাদের দ্বারা হচ্ছে মূলত একজন যিনি গল্প আমাদের বলবেন, তিনি আমাদের দ্বারা আসলে তার কর্মটা সম্পাদন করছেন, সুতরাং এটা কি হবে বলতো? কর্মে ষষ্ঠী। কি হবে বলতো? কর্মে ষষ্ঠী। এখানে আমাদেরটা কি হবে? আমাদের হচ্ছে কর্মে ষষ্ঠী। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, তোমরা যারা ক্লাস করছো একটু বন্ধুদের মেনশন করবা এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা। ওকে, খেয়াল করো যে অন্ধজনে দয়া করো কোন কারক? অন্ধজনে দয়া করো। আমরা কিন্তু সবাই এই ধরনের কারকগুলো আসতে দেখি এবং অনেক পারি আসলে, যে অন্ধজনে দয়া করো কর্মকারক হবে, করণ কারক হবে, সম্প্রদান কারক হবে, অপাদান হবে। কি কারক আসলে হবে? এই যে অন্ধজনে দয়া করো, তুমি যে দয়া করার কাজটা করবা, এটা আসলে তুমি সত্য ত্যাগ করে করবা এবং কোনো কিছু না পাওয়ার আশা করে করবা। তাহলে এই যে সত্য ত্যাগ করে কোনো কিছু করা কিংবা না পাওয়ার আশা করে কোনো কিছু করা, সেটা আসলে কোন কারক বলতো? সেটা হচ্ছে সম্প্রদান কারক। সেটা কি কারক বলতো? সেটা হচ্ছে সম্প্রদান কারক। তাহলে এখানে কি হবে? অন্ধজনে দয়া করো কোন কারক? এটা হবে হচ্ছে সম্প্রদান কারক। ঠিক আছে, এই যে সত্য ত্যাগ করে দেয়া কিংবা হচ্ছে কি বলতো, কোনো কিছু না পাওয়ার আশা করে কিছু দেয়া, সেটাকে আসলে কি বলে বলতো? সেটাকে হচ্ছে সম্প্রদান কারক বলে। ওকে, আচ্ছা, হ্যাঁ, শাহাদাত হোসেন তুমি হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক হয়েছে। তুমি একবার ঘ বলেছো, একবার গ বলেছো। সম্প্রদান কারক হবে। অন্ধজনে দয়া করো কোন কারক? এটা হবে সম্প্রদান কারক। ওকে,
আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, খেয়াল করো যে বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে বলতো? এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, কি হবে বলতো? আচ্ছা আচ্ছা, বাক্যে এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে বলতো? কি হবে আসলে অ্যান্সার এটার? তোমরা একটু বলার চেষ্টা করো, তারপরে আমি কি করব, তারপরে আমি আসলে তোমাদের অ্যান্সার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বলো যে বাক্যে কোন পদের পর একটা বাক্যে এক পদের পর শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা সেটাকে আসলে কি বলে বলতো? সেটাকে কি বলে? আমরা জানি, আমরা কি জানি বলতো? আমরা অনেক বাক্য মজা করে কিন্তু পড়ে আসছি। কিভাবে পড়ে আসছি যে আসলে বাক্য কাকে বলে? আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে একটা বাক্যের কয়টা গুণ থাকে আসলে, এবং একটা বাক্যের আসলে কয়টা গুণ থাকে বলতো? আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে একটা বাক্যের গুণ থাকে তিনটি। কি কি গুণ? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা যোগ্যতা, একটা হচ্ছে আসক্তি। আমরা আকাঙ্ক্ষা কাকে বলে জানি, যে বাক্যে এক পদ শোনার পর অন্য আরো একটা পদ শোনার যে ইচ্ছা সেটাকে বলে আকাঙ্ক্ষা। যেমন আমি বললাম আমি ভাত, এই যে আমি ভাত বলে থেমে গেলাম, আমার কিন্তু আরো শোনার আগ্রহ আছে, আরো শোনার ইচ্ছা আছে। এই যে ইচ্ছা, এটাকে বাক্যের কোন গুণ বলা হয়? এটাকে বাক্যের বলা হয় হচ্ছে আকাঙ্ক্ষা। মানে আমার আরো ইচ্ছা আছে শোনার, আমার এই যে আমি ভাত বলার পরে আমার আরো শোনার ইচ্ছা, আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ হয়নি, আমি তোমার কথা দ্বারা কিছু বুঝতে পারিনি, এই যে আমার হচ্ছে শোনার ইচ্ছা, এটাকে কি বলা হয় বলতো? আকাঙ্ক্ষা বলা হয়। আমরা কিন্তু খুবই মজা করে ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তাই না? আমরা বাক্য তত্ত্ব এবং বাক্যর যে গঠন সেই জায়গা থেকে কিন্তু আমরা এই খুবই মজা করে পড়ে আসছি ইন্টারমিডিয়েটে। তো তোমরা আসলে এটা পারবা, এবং এটা হচ্ছে অনেক সহজ একটা প্রশ্ন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, একটু খেয়াল করো যে ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয় বলতো? যে ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয় বলতো? সবাই কিন্তু এই যে আমরা যে ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা জানি চারটা, আলোচ্য বিষয় কি বলতো? চারটা। এই যে চারটা, তো এই চারটার মধ্যে এই যে কারক এবং সমাস, এরা আসলে কোথায় আলোচিত হয় বলতো? এরা আসলে কোথায় আলোচিত হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা ভুল করেই বসি, খুবই সহজ, কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলো আসলে ভুল করি পরীক্ষায়। তাহলে খেয়াল করো যে ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? আমরা জানি যে ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। ওকে, এই যেখানে দেওয়া আছে যে অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, এবং আমরা শব্দতত্ত্বের একটা কি নাম জানি বলতো? শব্দতত্ত্বের আরেকটা নাম জানি রূপতত্ত্ব। তো সেটা আমরা যাচ্ছি না, কিন্তু আজকের যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? এটা উত্তর হবে যে ধ্বনিতত্ত্বে। এটা কি হবে বলতো? ধ্বনিতত্ত্বে। কারক এবং সমাস কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, একটু খেয়াল করো যে কবর কোন শ্রেণীর কবিতা? কবর হচ্ছে কোন শ্রেণীর কবিতা? এলিজি কবিতা, সনেট, তারপরে এটা মনে হয় একটু স্পেলিং ভুল হচ্ছে, এলগ্রি। আসলে কি হবে বলতো? কবর কোন শ্রেণীর কবিতা? এটা হবে সনেট জাতীয় কবিতা, সাহিত্য থেকে আসছে। তোমরা অনেকে আসলে ভুল করে বুঝবা আসলে। আচ্ছা, এটা কোথা থেকে আসছে বলতো? কবর কোন শ্রেণীর কবিতা? এটা হচ্ছে সনেট জাতীয় কবিতা। ওকে, আচ্ছা, তো তোমরা যারা ক্লাসে আছো একটু কাইন্ডলি কমেন্ট করো যে কে কে আছো আসলে। 18 গ কে বলেছো? 18 এখনো 18তে আছো। আচ্ছা, এখনো 18তে আছো। আমি আসলে 20 নম্বর প্রশ্নটা সলভ দিয়ে ফেললাম। আচ্ছা, ওকে, আমি 20 নম্বর প্রশ্নটা অলরেডি কিন্তু তোমাদের সলভ দিয়ে ফেলেছি। ওকে, আচ্ছা, ওকে, কথা বলতে পারছি না। হ্যাঁ, আমি কথা বলতে পারছি না। দরকার হলে আজকে ক্লোজ করে দাও। আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো একটু আসলে একটু রেসপন্স করো। আচ্ছা, তো তোমাদের বিইউপি ফ্রি ফাউন্ডেশনে কোর্সের যে বাংলা 2 নম্বর ক্লাসটি, সেই ক্লাসটির আমরা খুবই গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। এখানে কি কি ছিল বলতো? এখানে উপসর্গ ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে বারবার আসছে, যেগুলো আমরা ভুল করে বসি, সেগুলো আমি তোমাদের সলভ করেছি এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে সন্ধি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করেছি, এবং তারপরে আমরা কি কারক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করেছি। আগামী ক্লাসে আমরা আরও এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তোমাদের সাথে আগামী
আগামী বাংলা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।